এই যে আপনার ছেলের রক্ত আছে, এই জায়গায় ব্লাড, এই যে ওখানে ব্লাড আছে, তার ব্লাড। রাখে আল্লাহ মারেকে আফতাব আহমেদ আবির একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা এই কিশোর ফিরে পেয়েছেন দ্বিতীয় জীবন। জীবন নতুন করে একটা পাইছি, এটাই তো আমার কাছে অনেক। সম্প্রতি ট্রেনের ছাদে যাত্রীবেশে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ছিনতাইকারীদের কবলে পড়ে আবির। সবকিছু লুটে নিয়ে তাকে ফেলে দেয়া হয় চলন্ত ট্রেন থেকে। এতে ক্ষতবিক্ষত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান আবির। এয়ারপোর্টের কাছাকাছি বা মাঝখানে হয়তো বা ওই সময় ওরা সবাই ছুরি টুরি বাইর করে, জি 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 কাছে বসেছিল। পরে ছুরি টুরি বাহির কইরা, মানে দাঁড়ালো ছুরি আর কি, অনেক বড় বড় বাহির কইরা পরে বলছে যা আছে সব বাহির করো। সব বাহির করে আমি দিলাম। পরে আমার সাথে যে দুইজনকে আমি উঠাইছিলাম ওই দুইজনের সাথে কিছু পাই নাই টাকা পয়সা। পরে আমার থেকে যা ছিল সব নেওয়ার পর আমার ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে। যাত্রীবেশে চলন্ত ট্রেনে ভ্রমণ করছে ছিনতাইকারীরা, যাদের বেশিরভাগই নেশাগ্রস্ত। ছাদে যাত্রীর সংখ্যা কম থাকলেই সুযোগ বুঝে তারা সব লুটে নেয়। চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েও বাঁচতে চান নিজেরা। ওদের ভিতরে কেউ আবার ওই ট্রেনের একবারে লাস্টে লুকায় ছিল, অনেকে সবাই একসাথে বাইরে হয়েছে যখন মানে চিন্তাই করবো ওই সময়। আমারে বলছে তো যা আছে ছুরি দেখায় বলছে যা আছে সব বাইর করো। আমি বাইর করে দিয়ে দিচ্ছি। পরে ওদের ভিতরে আরও কয়েকজন সামনের কিছুজন মানুষ ছিল, ওদের ধরতে গেছে। এর মাঝখান দিয়া পরে ওরা চলে যাবো ওই সময় ধাক্কা দিয়ে ফালাই দিল। কমলাপুর থেকে বিমানবন্দরে ফেরার পথে ট্রেনের ছাদে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন আবির। তার বাবা জানান, দীর্ঘ চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ তার আদরের সন্তান। জানলাম যে ছেলে অলরেডি, মানে আমি দেখেই ভাবছি যত মারা গেছে এরকম অবস্থা। পরে যেহেতু কথাবার্তা বলতে পারিনি, পরে তাকে তাৎক্ষণিক ওখান থেকে রেফার করলো ডাক্তাররা যে এখানে রাখা যাবে না, আপনার ঢাকা মেডিকেল ছাড়া কোনো রক্ষা নেই। পরে আমি তাকে অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। যাওয়ার পরে যখন একটু কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে কিছুটা যখন কথা বলার সুযোগ হয়েছে, তার সাথে কথা বলতেছিল, তখন জানতে পারলাম যে সে ট্রেনের ছাদে উঠেছিল। ওঠার পরে কমলাপুর থেকেই যেহেতু এয়ারপোর্ট নামবে, তো অল্প বয়সের ছেলে হয়তো ভাবছে ছাদে গেলে তো ঠান্ডা খেয়ে যাবো, বাতাস, তো এই কারণে তো ট্রেনের ভিতরে ওঠেনি, এটা আমার ধারণা ছিল আর কি। পরে তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে না, আমি ট্রেনের দরজা বন্ধ পেয়েছি, তাই আমি ছাদে উঠেছি। ছাদে কেন উঠছি জিজ্ঞাসা করার পরে সে বললো ছাদে আরও লোক ছিল, এই জন্য আমি তো ভাবলাম ছাদে উঠি, যেহেতু কাছেই। ছাদের পরে বনানী ক্রস করার পরে তাকে যেখানে ফেলা হয়েছে, এটা হচ্ছে আপনার নূর সদর দপ্তরের যে হেড অফিসটা, আর ঠিক উল্টো পাশে একটা সেনা মালঞ্চ একটা গেট আছে, ওখানে রেল ক্রসিং আছে। রেল ক্রসিং থেকে প্রায় 30 থেকে 40 মিটার দূরে তাকে ফেলা হয়েছে। তো ওখানেই যারা গার্ড ছিল, যে রেলের যে রেল ক্রসিংয়ে যে গার্ড থাকে, যারা রেলের গেট ফালায় গেটম্যান, উনি একজন গেটম্যানে একজন দেখছে যে ছেলেটা একটা মানুষের মতো লাগতেছে রাত্র। যেহেতু শাহিন নামের এই ব্যক্তি রেল স্টেশনের নানা অপরাধ নিয়ে বলছিলেন, কিভাবে অপরাধ সংঘটিত হয়, কাদের সহযোগিতায় ঘটে ভয়ঙ্কর সব অপরাধ, তার একটি ধারণা দিলেন। তারা মাদ্রাসা থেকে পলাই আসছে, এইগুলা আইসা কিছু পুরান লোকের সাথে ওই গাম টাম খাইয়া তারপরে এরা চলাফেরা করে। তখন তারা ছাদে উঠে, ছাদে যদি কেউ উঠে তাহলে কি করে, ওই তাদের গ্রুপের বাইরে হইলে ওইটাকে ধরে যখন টাকা পয়সা দিতে না চায় তখন ছাদের থেকে তারা ফালাই দেয়। তারা অ্যাকচুয়ালি তারা মাদকসেবী, যারা এই কাজগুলো করে মাদকসেবী। আর এইখানে এয়ারপোর্টে কিছু সংস্থা আছে যারা আইনা খাবার দেয়। এই টোকাই বাড়ে হলো এই কারণে, পথশিশু বাড়ে এই কারণে কিছু সংস্থা আছে, তারা এইখানে আইনা খাওন দেয়। তারা খাওন দেয় বিদেই এই টোকাইগুলো বাড়ে, এই অপরাধ বাড়ে। তারা খাবার দেয় আইনা 3 বেলা খাবার দেয়। ওই যারা পলায় আসে বাড়ির থেকে, অপরাধ তারা করতে পারে, 3 বেলা খাবার পায়। এইটা হলো এইখানকার যে সিস্টেম, যে এয়ারপোর্টের যে সিস্টেম, যে প্রশাসন আছে, তারা যদি এইটা টেক কেয়ার করে তাহলে মনে হয় যে অপরাধটা, হ্যাঁ, রেল স্টেশন কেন্দ্রিক এরা যদি একটু প্রিপারেশন নেয় যে এই টোকাই এখানে থাকতে পারবে না, তাইলে এই অপরাধ কমে যাবে। এভাবেই হয়তো ট্রেনের নিচে পড়ে অপমৃত্যু কিংবা অজ্ঞাত লাশ হিসেবেই দাফন করা হয় অনেককে। অনেক সময় মেলে না পরিবারের খোঁজও। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।